স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। নির্বাচন হলে দেশের কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না, এই জন্য নির্বাচনের তারিখ এগিয়ে আসার বিষয়টি তাদের পছন্দ হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে তা দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা দলের নেতাদের। বুধবার সকালে রাজধানীতে দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দেন, চাঁদাবাজি, দখলবাজি করলে ছাড় নয়। মির্জা ফখরুল বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না বলেই জামাত মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। আর এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নরসিংদী বিএনপি নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। পরে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা গায়েবী মামলা দিচ্ছে তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি 15 বছর সংগ্রাম করেছে। নিজেদের কর্মকাণ্ডে এই অর্জন যেন নস্যাৎ না হয়, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান দলের নেতারা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনে সব রাজনৈতিক দল একমত নয়। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল এর পক্ষে মত দিলেও আপত্তি জানিয়েছে বিএনপি ও সিপিবি। এছাড়া রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে। জামায়াতকে বেশি সময় দেওয়ার অভিযোগে এক পর্যায়ে হট্টগোল হয় বৈঠকে। এ সময় ওয়াকআউট করেন সিপিবি, গণফোরাম ও এলডিপির নেতারা। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংস্কার আলোচনায় প্রাধান্য পায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাব। এছাড়া আলোচনা হয় রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠার প্রস্তাবনা নিয়ে। তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতিকে নজিরবিহীন আখ্যা দিয়ে মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়নি জামায়াত। তবে নিরপেক্ষতা বজায় থাকার আশ্বাসে বুধবার ফিরে আসে দলটি। এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে। তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে। এনসিসি গঠন হলে সাংবিধানিক নিয়োগগুলো নিরপেক্ষ হবে মনে করে জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, ইসলামী সংগঠন সহ বেশিরভাগ রাজনৈতিক দল। এক্সিকিউটিভ যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করতো সেটা অন্যায্য এবং অগণতান্ত্রিক। সেই সিস্টেম, সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে। সেটার জন্যই গণঅভ্যুত্থান, সেটার জন্যই সংস্কার, সেটার জন্য আজকের এত আলোচনা। সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমরা এটাও বলেছিলাম যে সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে হবে। যারা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সরকারের হস্তক্ষেপ ছাড়া, নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়া, যারা বিভিন্ন দিন দীর্ঘ সময় পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের অনেকে আজকে দেখলাম ভিন্ন স্বরে কথা বলছে। তবে সাংবিধানিক কাউন্সিল গঠনের সময় এখন নয় মনে করে সিপিবি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দলটির। এই মুহূর্তে আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই জন্যে যা যা করা দরকার সেটা করে একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। আর জবাবদিহি না থাকায় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত নয় বিএনপি। কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতে আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। জামায়াতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বৈঠক বয়কট করে সিপিবি, গণফোরাম ও বাংলাদেশ এলডিপির সদস্যরা। এ সময় কিছুক্ষণ হট্টগোল হয়, পরে কমিশনের সদস্যদের হস্তক্ষেপে সংলাপে যোগ দেন তারা। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সব দল এনসিসি নিয়ে ঐকমত্যে না আসায় এ বিষয়ে আরও আলোচনা হবে। পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি এবং
বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কীভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, আলোচনা করেছেন এবং এই আলোচনা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বৈঠকে কথা বলা নিয়ে কয়েকটি দলের ক্ষোভ বিবেচনায় নিয়েছে ঐকমত্য কমিশন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর বুধবার প্রথমবার হাসপাতালে যান তিনি। সন্ধ্যা 6:45টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি। এ সময় নেতাকর্মীরা তাকে ঘিরে নানা স্লোগান দেয়। এছাড়া পুরো যাত্রাপথেও খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে ছিলেন কয়েকশো নেতাকর্মী। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ডিবিসিকে জানান, এটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বেশ কয়েকটি প্যাথোলজিক্যাল টেস্ট করা হয়েছে। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা। লন্ডনে চিকিৎসা শেষে 117 দিন পর 6ই মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর এভারকেয়ার হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া। এ নিয়ে আরও জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ আপ্পা। সৌরভ আপ্পা, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। রেদওয়ান, মাত্র কিছুক্ষণ আগেই বেগম খালেদা জিয়া তার স্বাস্থ্য পরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে এসে পৌঁছেছেন ফিরোজার বাসভবনে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের একটি ঢল এখানে আছেন এবং আমাদের সাথে এই মুহূর্তে আছেন বিএনপির গণমাধ্যমের বিষয়টি যিনি দেখেন জনাব শাহিরুল আমাদের সাথে আছেন। জনাব শাহিরুল, এই মুহূর্তে চিকিৎসকরা কি জানাচ্ছেন বা আপনারা সর্বশেষ পরিস্থিতি কি জানেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে? স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষা শেষ করে বাসায় পৌঁছলেন মাত্রই। হাসপাতাল থেকে আমরা 11:17 সেখান থেকে রওনা দিয়েছি। কি পরীক্ষা হয়েছে, কেমন স্বাস্থ্যগত অবস্থা আছে, বিস্তারিত ওনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন। গত বছর 12ই সেপ্টেম্বর এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, 8ই সেপ্টেম্বর বাসায় ফিরেন। 7ই জানুয়ারি লন্ডন উন্নত চিকিৎসার জন্য যান, সেখান থেকে চিকিৎসা করে আসেন। মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, এখন সুস্থ আছেন, কিন্তু কোন পরীক্ষা হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলবেন ডাক্তার জাহিদ সাহেব। আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। মানে নতুন করে কোনো তো রোগ ব্যাধি ধরা পড়েনি বা অন্য কোনো সমস্যায় তিনি ভুগছেন না, অন্তত এটুকু আমরা বলতে পারি না। আমি এই ধরনের কোনো খবর এখনো পাইনি, তবে কোন পরীক্ষা হয়েছে, স্বাস্থ্যের কোথায় কি পরীক্ষা হয়েছে এই বিষয়ে বিস্তারিত ডাক্তার জাহিদ সাহেব বলবেন। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য। রেদওয়ান, দেখছিলেন আমরা কথা বলছিলাম এবং বাকি যে খবরাখবর এটা কিন্তু আমরা ডক্টর যিনি ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ আছেন উনি আসলে তারপরেই আমরা জানতে পারবো। নেতাকর্মীদের একটা বড় অংশের ভিড় এখানে আসে, তারা তাদের প্রিয় নেত্রীকে দেখতে এখানে এসেছেন। আমাদের সাথে অনেক নেতাকর্মী আসছেন, আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। আপু, আজকে আসলে কেমন লাগছে? উনি স্বাস্থ্য চিকিৎসা মানে শেষ করে ফিরলেন এবং আশা করি আমরা আসবো আপনাদের কাছে, আরও খবরাখবর নিব। এবং রেদওয়ান, আমরা যেহেতু সময় স্বল্পতা, আমরা পরের খবরে আবার আসবো আপনাদের কাছে এবং বাকি খবরগুলো জানিয়ে দেবো এবং ততক্ষণে নিশ্চয়ই তার ব্যক্তিগত চিকিৎসক বাকি খবরাখবর জানাবেন আমাদের। নিশ্চয়ই বাপ্পা, আরও তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। বৃহস্পতিবারের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল করা না হলে রবিবার থেকে বৃহত্তর ও কঠোর কর্মসূচির ডাক দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল শেষে 6 নম্বর ভবনের নিচতলায় সমাবেশ থেকে নেতারা কর্মসূচি ঘোষণা করেন। এর আগে সচিবালয়ে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। ফ্যাসিবাদের দোসররা এখনও সচিবালয়ে অবস্থান করছেন দাবি করে অবিলম্বে তাদের বের করে দেওয়ারও দাবি জানানো হয়। শিষ্টাচার, সভ্যতা ও ভদ্রতা বজায় রেখেই আন্দোলন করা হচ্ছে বলেও দাবি করেন সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। বিতর্কিত এবং কারো অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। এসব দুর্বিসন্ধিমূলক এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী যেসব কর্মকর্তাকে আমরা চিহ্নিত করব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আজকে দিনের মধ্যে আইন প্রত্যাহার করা না হয় তাহলে বিভাগীয় সম্মেলন এর চেয়ে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো। সিলেটে মা ছেলে সহ 8 জেলায় সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 14 জন। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ঘটে এসব দুর্ঘটনা। বুধবার দুপুরে সিলেট জকিগঞ্জ সড়কের শ্রীরামপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ঝর্ণা বেগম। তার 2 সন্তান ও স্বামীকে ভর্তি করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বিকেলে ঝর্ণার 10 বছর বয়সী ছেলে সিয়াম আহমদও মারা যান। অন্যদিকে জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজার এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের সাথে একটি ইজি বাইকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক সাবু মিয়া মারা যান। আহত অন্তত 12 জন। এছাড়া নীলফামারীর সৈয়দপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন
2 মোটরসাইকেল আরোহী। এদিকে গাজীপুর, মেহেরপুর, জামালপুর, মাদারীপুর, দিনাজপুর ও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও 6 জন। ইরানিরা কোনো হুমকিকে পরোয়া করে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী। জানান, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে ভয়াবহ ক্ষতি দেখবে ট্রাম্প প্রশাসন। আর এমন হুঁশিয়ারির মধ্যে ইরান হোয়াইট হাউসে আলোচনায় বসতে চায় বলে দাবি ট্রাম্পের, যদিও তার এ বক্তব্যকে নাকচ করেছে তেহরান। ট্রাম্প জানান, ইরানে হামলা চালানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে ইরান ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতি। হামলা পাল্টা হামলার পাশাপাশি একই গতিতে চলছে যুক্তরাষ্ট্রসহ দুপক্ষের বাকযুদ্ধ। এরই মধ্যে ইরানকে আত্মসমর্পণ করার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান জানা থাকলেও এখনই তাকে হত্যা নয় বলেও মন্তব্য করেন। এবার তারই জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। স্থানীয় সময় বুধবার ইরানের টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরান ও তার জনগণের ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকা কোনো বিচক্ষণ ব্যক্তি কখনো এ জাতিকে হুমকি দিয়ে কথা বলতে পারে না। আমেরিকানদের জানা উচিত, যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে। এর পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না। আর আমরা কারো চাপের মুখে আত্মসমর্পণ করব না, কারণ ইরান জাতি কারো হুমকির কাছে মাথা নত করে না। এখন যা হচ্ছে এটি ইহুদিদের জন্য শাস্তি। এদিকে ইসরায়েলের টানা কয়েকদিনের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা প্রায় ধ্বংস হয়ে গেছে। ফলে এই সংঘাত কতদিন চলবে তা অনিশ্চিত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আলোচকরা ইঙ্গিত দিয়েছেন তারা আলোচনায় বসতে চায়, আর তারা চাইলে হোয়াইট হাউসে আসতে পারে, যদিও এটি এখন অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতেও পারে, নাও চালাতে পারে। তবে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা চালিয়ে যেতে বলেছে। তবে ট্রাম্পের বক্তব্য নাকচ করেছে ইরান। দেশটির জাতিসংঘ মিশনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইরানের কোনো কর্মকর্তা হোয়াইট হাউসের দরজায় মাথা নোয়াতে যায়নি, আর জবরদস্তি কোনো শান্তি আলোচনা গ্রহণ করবে না তেহরান বলে মন্তব্য করেছেন দেশটির কর্মকর্তারা। এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। জানান, কিছু কিছু এলাকায় শিথিল করা হবে বিধিনিষেধ। অপরদিকে ইসরায়েল ইরান সংকটে দ্রুত অবসান চেয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।